মা, এই দেখুন, আমিও আমার জন্য আলাদাভাবে চুলা বানিয়ে ফেলছি। এবার যে যার নিজের চুলাতে নিজের পছন্দ মতো খাবার রান্না করবে, আর কেউ কাউকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ, আমিও তো মাটির চুলা বানিয়ে ফেলছি। আর ওদিকে রিনা, প্রীতি ওরা কিন্তু সিমেন্টের আর কাঠের চুলা বানাচ্ছে। আর আমাদের ছোট যা নীলা, ও তো আবার লোহার বালতিতে চুলা বানাচ্ছে। ওর চুলাতে আবার কয়লা দিয়ে রান্না করা যাবে। যে যাই চুলা বানাস না কেন, রান্না করা গেলেই হলো। আর তোদের তো সবার আবার এই শীতের মধ্যে আগুন পোহাতে ইচ্ছা করি, তাই এবার তোরা নিজেদের চুলাতেই কিন্তু আগুন পোহাতে পারবি। এখন থেকে আমাকে আর কেউ বিরক্ত করবি না যেন। এখন আমি নিজের তৈরি চুলাতে খুব ভালো মতো শান্তিতে রান্না করব। এভাবে পাঁচ বৌমা নিজের নিজের মতো আলাদা আলাদা রকমের চুলা বানাতে থাকে। আর যা দেখে অন্বেষা দেবী বলে, আরে তোমরা এখন তর্ক বিতর্ক করবে নাকি আমাকে রান্না করে খাওয়াবে? এত ঠান্ডার মধ্যে আমি বাইরে বেরোতেই পারছি না, কিন্তু তোমাদের জন্য আমাকে বাইরে বেরোতে হলো। তোমরা পাঁচ বৌমা বাইরে মাটির উনুনে রান্না করবে, আর আমাকে বাইরে খাবার খেতে আসতে হবে। এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, সকালে জল খাবারটুকু পেলাম না। আচ্ছা বড় বৌমা, আজকে কি আমি খাবার পাবো না? আপনি কি শুধু আমাকেই দেখতে পাচ্ছেন মা? আপনার তো আরো বাকি 4টে বৌমা আছে, আপনি তো ওদের কাছ থেকেও খাবার চাইতে পারেন। আর দেখুন, আপনার 4 বৌমা নিজেদের মতো আলাদা আলাদা চুলা বানিয়ে ফেলছে, তাই এবার থেকে আপনি কিন্তু ওদের কাছ থেকেও খাবার চাইবেন। এখানে আমি ঠান্ডার মধ্যে খিদের জ্বালায় মরছি, আর তোমরা 5 বৌমা একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতেই ব্যস্ত। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার রুমে গেলাম। তুমি কিন্তু আমাকে খাবারটা আমার রুমে দিয়ে আসবে, আর তা না হলে আমি তোমাদের 5 বৌমার নামেই আমার ছেলেদের কাছে নালিশ করব। এই বলে অন্বেষা দেবী ঘরে চলে যায়। আসলে অন্বেষা দেবী তার 5 বৌমাকে নিয়ে খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটায়, কারণ তার 5 বৌমা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করতেই ব্যস্ত থাকে। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত 5 বৌমা রান্নাবান্না করার জন্য জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে বাড়িতে শুকিয়েই রান্নাবান্না করত। আর তাদের 5 বৌমার কেবলমাত্র একটাই চুলা ছিল, যেখানে বড় বৌমা রান্নাবান্না করত। কিন্তু একদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ায় 4 বৌমা একেবারে জড়সড় হয়ে যায়। এই তাড়াতাড়ি চল, এই জঙ্গলের মধ্যে যদি বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু আমরা একেবারে বরফের মতো জমে যাব। তাড়াতাড়ি কাঠগুলো কেটে নিয়ে চল, বাড়িতে গিয়ে আগুন তাপাতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি চলো, কারণ ভীষণ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। বাড়িতে গিয়ে একটু উনুনের সামনে বসবো, তা না হলে আমরা এই ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবো না। এভাবেই 4 বৌমা কাঠকুটো জোগাড় করে বাড়িতে নিয়ে চলে আসে। আর এমন সময় বড় বৌমা দীপালি উনুনে রান্নাবান্না করে। এই তো আমাদের উনুন জ্বালানোই আছে, দেখে খুব ভালো লাগলো। দিদি, তুমি রুটি করতে থাকো, আর আমরা এখানে তোমার পাশে বসে আগুন তাপাবো। দেখো না, আমাদের হাতগুলো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এই তোরা দেখতে পাচ্ছিস না আমি রান্না করছি? আমাকে বিরক্ত করবি না বলে দিলাম। আমাকে রাতের খাবারটা শান্তি করে রান্না করতে দে। একই ঠান্ডার মধ্যে আমি এখানে বসে থাকতে পারছি না, তার উপর তোরা আবার আমাকে বিরক্ত করছিস। জানি না আমার রান্না বান্না কখন হবে। দিদি, তুমি আমাদেরকে এমন ভাবে বলছো যেন আমরা তোমাকে কতটাই না বিরক্ত করছি। দেখো, আমি তো একদম সাইডেই বসে আছি, তোমাকে তো একদমই বিরক্ত করছি না, তা সত্ত্বেও তুমি আমাকে এরকম ভাবে বকবে বলো? রিনার কথা শেষ হতে না হতে দীপালির পাশে এসে প্রীতি এবং প্রিয়াঙ্কা বসে পড়ে। আর যা দেখে দীপালি আরো রেগে যায়। আমি জানতাম তোরা ঠিক এক এক করে উনুনের সামনে চলে আসবি, আমি কিন্তু এবার খুব রেগে যাব। মা, মা, আপনি কোথায়? দেখুন না, আপনার বৌমারা আমাকে কিভাবে বিরক্ত করছে। রাতের খাবারটা আমি ঠিকভাবে রান্না করতে পারছি না, চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে। আমি রুটি বেলবো কিভাবে আর সেকবো কিভাবে? দিদি, আমরা কখন তোমাকে বিরক্ত করলাম? আমরা তো শুধু একটু উনুনের কাছে এসে বসলাম আগুন পোহাবো বলে, আর তুমি বলছো আমরা তোমাকে বিরক্ত করছি? এভাবেই 4 বৌমা ঝগড়া করতে শুরু করে। আর এমন সময় ছোট বৌমা নীলা বাড়ির বাইরে বেরিয়ে এসে বেশ কিছুটা কাঠ নিয়ে এক বড় পাত্রে আগুন জ্বালায়। এই দেখো, তোমাদের চুলার থেকে আমার এই পাত্রের উনুন অনেক ভালো। আমি এই উনুন জ্বালিয়ে ফেলেছি। এবার আমি আর কারোর সঙ্গে কোনো ঝগড়া করতে যাব না, আর দিদিকেও বিরক্ত করব না। এবার আমি নিজের মতো শান্তি করে আগুন তাপাবো। এ বাবা, তুই ওই বড় পাত্রের মধ্যে উনুন জ্বালিয়েছিস? মা কিন্তু তোকে একবার দেখতে পেলে ভীষণ বকবে। আমরা অন্য কোনো জায়গায় আগুন ধরাতে পারবো না বলেই তো এরকম উনুনের সামনে এসে বসে আছি, আর তাই জন্য দেখ দিদির কাছে আমাদেরকে কত বকা শুনতে হচ্ছে। ঠিক হয়েছে, তোমরা যদি দিদিকে বিরক্ত করো
তাহলে দিদি তো কথা শোনাবেই, কারণ রাতের খাবার দিদিকে একা একা রান্না করতে হচ্ছে। তোমরা তো যে যার মতো সব উনুনের সামনে বসে বসে আগুন পোহাচ্ছ। আমি কিন্তু বলে দিলাম, তোমরা কিন্তু আমার উনুনের সামনে কেউ আসবে না। ঠিক এমন সময় নীলার কথা শুনে প্রিয়াঙ্কা এবং প্রীতি ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা এক বালতি জল নিয়ে নীলার উনুনে ঢেলে দেয়, যার ফলে সেই আগুন নিভে যায়। আর এমন সময় নীলা খুবই রেগে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পাঁচ বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে, যা দেখে অন্বেষা দেবী বাড়ির বাইরে বেরিয়ে এসে বলে, তোমরা কি করছোটা কি? এভাবে যদি তোমরা পাঁচ বৌমা ঝগড়া করতে থাকো তাহলে আমাকে রাতের খাবারটা কখন দেবে? এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না। তোমাদের জন্য আমাকে আর কতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে? রাতের খাবারটা আমি সময় মতো পাবো না, তাই তো? তোমরা তো ঝগড়া ঝামেলা করতে করতেই সময় শেষ করে ফেলবে। আপনি ওদের কোনো কথাতে কান দেবেন না। আপনি আপনার মতো খাবার খেয়ে নিন, কেমন? তা না হলে আপনার কপালে খাবারও জুটবে না, কারণ আপনার চার বৌমা এবার খাবার খাওয়া নিয়ে ঝগড়া শুরু করবে। এমন কথা শুনে অন্বেষা দেবী চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা আরো অনেক বেশি শীত পড়ে, যার ফলে চারিদিকে একেবারে কুয়াশায় ভর্তি হয়ে ওঠে, আর আশেপাশে ঠিকভাবে কিছুই দেখা যায় না। উফ বাবারে বাবা, কি ঠান্ডাটাই না লাগছে। এই ঠান্ডাতে আমি কিভাবে কাজে যাব সেটাই তো বুঝতে পারছি না। আর তার উপর আবার এই কুয়াশা, চারদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। এই ঠান্ডার মধ্যে আমাকে তো কাজে যেতে ভালো লাগছে না, জানি না কিভাবে কাজ করব। আর এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে এখন যদি একটু গরম গরম চার পকোড়া খেতাম তাহলে খুব ভালো হতো। হ্যাঁ দীপালি, তুমি আমাকে একটু গরম গরম চার পকোড়া নিয়ে এসে দাও, আর তার সঙ্গে পলাশকেও দিও। আর বাকিরা তো এখনো ঘুম থেকে ওঠেনি, ওদের কথা বাদ দাও। তুমি আমাদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে এসো, কেমন? তোমরা দুই ভাই আমাদেরকে বাজার থেকে কিছু নিয়ে এসে দাও, তা না হলে আমরা পকোড়া বানাবো কিভাবে? শাকসবজি কিছুই নেই, তার উপর আবার তোমরা টাকাও দাও না। তাহলে এবার বলো তো, চা পকোড়া কোথা থেকে আসবে? তাই এখন তোমাদেরকে বাজার থেকে সবজি কিনে নিয়ে আসতে হবে, তা না হলে আমরা কি রান্না করব? আর কি দিয়েই বা পকোড়া বানাবো? দীপালির কথা শুনে পাঁচ বৌমা সেখানে নিজের নিজের পছন্দ মতো শাকসবজি নিয়ে আসে, আর তারা একটাই উনুনের সামনে বসে ঝামেলা করতে শুরু করে দেয়। এই তোরা দাঁড়া, আমি প্রথমে পালং শাকের পকোড়াটা বানিয়ে ফেলি, তারপর তোদের যা ইচ্ছা হবে তোরা তাই করবি। দিদি, তুমি বড় বলে তুমি আগে পকোড়া বানাবে? এটা কোথায় লেখা আছে? আমি তোমাকে কিছুতেই আগে পকোড়া বানাতে দেব না। তুমি দাঁড়াও, আমার খুব খিদে পেয়েছে। আমি আগে ফুলকপির পকোড়া বানাবো আর আলুর পকোড়া বানাবো, তাই একটু কিন্তু আমার বেশি সময় লাগবে। না না, তোমরা দাঁড়াও, আমি আগে রান্না করিনি। আজকে কিন্তু আমাকে দু রকমের তরকারি রান্না করতে হবে, তাই আমার আরো অনেক বেশি সময় লাগবে। এই তোরা এখান থেকে সরে যা, একের পর এক তোরা সবাই চলে এসেছিস রান্না করতে। এই উনুনে আমি আগে রান্না করব, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর আমার পরে যার যা ইচ্ছা হবে তোরা সেটা রান্না করতে পারিস, কিন্তু আগে আমাকে রান্না করতে দে। দীপালির কথা শুনে চার বৌমা খুবই রেগে যায়, তাই তারা সবাই মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আর এমন সময় অন্বেষা দেবী ভীষণই রেগে যায়। এই চুপ করবে তোমরা? জানি না তোমাদেরকে আমি কোথা থেকে নিয়ে এসেছি, তোমরা কেন সব সময় ঝগড়া করো? তোমরা পাঁচজনে কি মিলেমিশে থাকতে পারো না? এখন কি আমাকে কেউ রান্না করে দেবে, নাকি আমাকে না খেয়ে থাকতে হবে? তোমরা তো নিজেদের মতো সব রান্না বান্না করে নিচ্ছ, আর যে যার মতো খেয়ে শুয়ে পড়বে, কিন্তু আমার কথা কারোর মনে আছে? মা, আগে রান্নাটা করতে দিন, তারপর তো আপনি খাওয়ার কথা চিন্তা করবেন। এখন আমাদের পাঁচজনের মধ্যে কে আগে রান্না করবে সেটা আপনি বলে দিন, তা না হলে এই একটা উনুন ব্যবহার করতে গিয়ে আমাদের পাঁচজনের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে। হ্যাঁ, আপনি আগে বলে দিন, কারণ আপনার বড় বৌমার সবসময় সব জিনিসটা আগে চাই। এই বাড়ির বড় বৌমা বলে একেবারে মাথা কিনে ফেলেছে। ওহ, তোমরা আবার ঝগড়া করতে শুরু করে দিলে। চুপচাপ রান্না করো, এই ঠান্ডার মধ্যে এমনিতেই আমার ভালো লাগছে না, তার উপর তোমরা আমাকে বিরক্ত করে মারছো। যে আগে পারো রান্না করো। এই বলে অন্বেষা দেবী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি পাঁচ বৌমা আরো বেশি ঝগড়া করতে শুরু করে। আর কিছুক্ষণ পর তারা ঝগড়া থামিয়ে এক এক করে নিজের নিজের পছন্দ মতো খাবার রান্না করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু অন্বেষা দেবী তার বাড়ির পরিস্থিতির কথা এখনো পর্যন্ত তার পাঁচ ছেলেকে কিছুই বলেনি। আর একদিন হঠাৎ করে অন্বেষা দেবীর এক প্রতিবেশী তাদের বাড়িতে আসে। কি ব্যাপার দিদি, তোমার আজকাল খবরই পাওয়া যাচ্ছে না? শুনলাম তোমার বৌমারা নাকি তোমাকে খেতে দেয় না। দেখো, আমি কিন্তু খুব ভালো আছি বাবা, আমার ছেলে বৌমা সবাই বাইরে, আমি এখন নিজেই রান্না করে নিজেই খাই, আমার তো কোনো চিন্তা নেই। তাই তোমাকেও বলছি, শোনো, তুমি এখন নিজে রান্না করে নিজে খাও, তাহলে দেখবে তোমার আর খাবারের কষ্ট হবে না। হ্যাঁ রে কমলা,
তুই ঠিকই বলেছিস, আর একদম তুই ঠিকই শুনেছিস। আমার 5-5টা বৌমা থাকা সত্ত্বেও কেউ আমাকে খাবার দেয় না। সবাই নিজের নিজের পছন্দ মতো খাবার রান্না করে নিজেরাই খেয়ে নেয়। আর ওই একটা মাটির উনুন নিয়ে 5 বৌমা রাত দিন ঝগড়া করতে ব্যস্ত। আমি খুব বিরক্ত হয়ে পড়েছি। মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই। শাশুড়ি মায়ের কথা শুনে 5 বৌমার খুবই খারাপ লাগে। তাই তারা পরের দিন থেকেই নিজের নিজের পছন্দ মতো আলাদা আলাদা চুলা বানাতে শুরু করে। আর দেখতে দেখতে 5 জনের 5 রকমের চুলা বানানো হয়ে যায়। তারপর থেকে 5 বৌমার কখনো চুলা নিয়ে ঝামেলা করে না। এখন তারা নিজের নিজের চুলাতে আলাদা আলাদা খাবার রান্না করে। কিন্তু অন্যদিকে অন্বেষা দেবীকে তার প্রতিবেশী কমলা দেবী একটা ছোট গ্যাস সিলিন্ডার দেয়, আর যার ফলে কমলা দেবী গ্যাস ওভেনে নিজের জন্য খাবার রান্না বান্না করে। কিন্তু মাকে এরকম আলাদা রান্না করে খেতে দেখে বাড়ির ছেলেরা ভীষণই রেগে যায়। মা, তোমার 5টা বৌমা থেকে তুমি কেন রান্না করবে? আর তাছাড়া ওরা তো নিজেরাই ভালো মন্দ রান্না করছে, আর ওদের রান্না থেকে কি কেউ কিছু তোমাকে দিচ্ছে না? শোনো, তোমরা 5 বৌমা যদি এরকম চলতে থাকো তাহলে কিন্তু আমাদের মাকে আমরা নিয়ে শহরে চলে যাব। তখন তোমরা এখানেই পড়ে থাকবে বলে দিলাম। দিনেশের কথা শুনে 5 বৌমা খুবই লজ্জিত বোধ করে। তাই তারা তখনই তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সেদিনের পর থেকে 5 বৌমা তাদের শাশুড়ি মায়ের খুব ভালো মতো দেখাশোনা করে। আর এভাবেই তারা সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। টিঙ্কু এবং বাবলি তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। টিঙ্কু বাবলির থেকে 2 বছরের বড় ছিল। তাদের 2 ভাই বোনের মধ্যে সবসময় খুঁটিনাটি ঝগড়া ঝামেলা লেগে থাকলেও তারা একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসত। কিন্তু সেটা তারা কেউ কখনোই প্রকাশ করতে পারত না। তারা মাঝে মধ্যে ঝগড়া করে একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিত। কিন্তু কিছুক্ষণ পরই তারা আবার একে অপরের কাছে ক্ষমা চাইত। তাদের বাবা মা 2 ভাই বোনের মধ্যে এমন ভালোবাসা দেখে খুবই খুশি হতো। একদিন বাবলি এবং টিঙ্কুর মা হেমলতা তাদের দুজনের জন্য পকোড়া তৈরি করছিল। হেমলতা রান্নাঘর থেকে বাবলিকে ডেকে বলে, বাবলি বাবলি, পকোড়া ভাজা হয়ে গেছে, নিয়ে যাও এসে। কিরে, আসছিস? হ্যাঁ মা, এই তো এসে গেছি, দাও পকোড়া দাও। এই যে 2টো প্লেটে 2 ভাই বোনের জন্য 2 জায়গায় পকোড়া দিলাম, ঝগড়াঝাটি না করে খেয়ে নে। বাবলি পকোড়া নিয়ে এসে টেবিলের উপর রাখে এবং বলে, এই নে দাদা, পকোড়া খা, আমি রান্নাঘর থেকে জল নিয়ে আসছি। এই বলে বাবলি রান্নাঘরে চলে যায়। দুজনের প্লেটেই তো 6টা করে পকোড়া আছে, মনে হচ্ছে বাবলি গুনে দেখেনি। এক কাজ করি, 2টো প্লেট থেকেই একটা করে পকোড়া নিয়ে নিই, বাবলি কিচ্ছু বুঝতে পারবে না মনে হয়। কিছুক্ষণ পর সেখানে বাবলি আসে এবং তার পকোড়াগুলো গুনে দেখলে সে খুব রেগে যায়। এই, তুই আমার একটা পকোড়া খেয়েছিস কেন? বাদর, মা দেখো না, দাদা আমার পকোড়া খেয়ে নিয়েছে। এই চুপ কর, মাকে ডাকছিস কেন? চুপ বলছি। এই বলে টিঙ্কু বাবলির মাথায় একটা গাঁটটা মারে এবং বাবলি কাঁদতে শুরু করে। এই দেখে টিঙ্কুর খুব মায়া হয়। কাঁদিস না বোন, আমি আর মারবো না তোকে কোনোদিনও, আমার ভুল হয়ে গেছে। নে, তুই আমাকে মেরে নে, কাঁদিস না বোন আমার। নে নে, তুই আমার থেকে একটা পকোড়া নিয়ে নে, কাঁদিস না, চুপ কর। না, আমি নেব না, যা, তুই আমাকে মেরেছিস, যা, আমার সাথে তুই কথা বলবি না একদম। আচ্ছা, আমি কান ধরছি, আর তা না হয় তুই এক কাজ কর, আমার সব পকোড়া খেয়ে নে। নে 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 বোন। হে, আমার লাগেনি, আমি নাটক করছিলাম একটু। তুই এত বোকা কেন রে দাদা? আমার আর পকোড়া লাগবে না, তুই খেয়ে নে, আমি জানি তোর পকোড়া ফেভারিট। 2 ভাই বোন একসঙ্গে পকোড়া খায়। রাত্রিবেলা ডিনার করার পর টিঙ্কু টিভি দেখতে বসে পড়ে। বাবলি বইপত্র খুলে স্কুলের হোমওয়ার্ক করতে বসে। দাদা, তুই হোমওয়ার্ক করবি না? ম্যাডাম হোমওয়ার্ক দিয়েছে তো, করে নে, না হলে কিন্তু কালকে তুই মার খাবি। আমি হোমওয়ার্ক করব না, তোর করার হলে তুই কর, আমাকে বিরক্ত করিস না। আমি টিভি দেখবো এখন, যা এখান থেকে। টিঙ্কু টিভি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। বাবলি হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়ে। পরের দিন 2 ভাই বোন সময় মতো স্কুলে চলে যায়। ম্যাডাম ক্লাসে এসে বলে, সবার হোমওয়ার্কের খাতা জমা দাও। কি হলো, কি বললাম? হোমওয়ার্কগুলো জমা দাও সবাই। ম্যাডামের কথা শুনে টিঙ্কু খুব ভয় পেয়ে যায়। সবাই একে একে ম্যাডামের কাছে খাতা জমা দিয়ে আসে। বাবলিও ম্যাডামকে খাতা দিয়ে দেয়। ম্যাডাম খাতা দেখতে দেখতে বলে, টিঙ্কু,
তোমার হোমওয়ার্ক খুব ভালো হয়েছে, তুমি এক্সিলেন্ট পেয়েছো আর বাবলি গুড পেয়েছে। ম্যাডামের কথা শুনে টিঙ্কু অবাক হয়ে যায়। বাবলি তো হোমওয়ার্ক করেনি, তাহলে এটা কি করে হলো? বাবলি মুচকে হেসে বলে, কালকে রাতে তুই ঘুমিয়ে পড়ার পর আমি তোর হোমওয়ার্ক করে দিয়েছিলাম। তারপর আমি যখন আমার হোমওয়ার্ক করছিলাম আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ভালো করে আমার হোমওয়ার্কটা করতে পারিনি। টিঙ্কু খুব খুশি হয়, কিন্তু সে তার বোনকে ধন্যবাদ জানাতে পারে না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টিঙ্কু তার বাবাকে বলে, বাবা, আমাকে একটা ঘড়ি কিনে দাও না বাবা। কতদিন ধরে তো তোমাকে বলছি, তুমি তো আমার কথাই শুনছো না। আমার কাছে এখন ঘড়ি কেনার মতো টাকা নেই রে বাবা। দাঁড়া, কিছুদিন অপেক্ষা কর, আমি টাকা পেলেই তোর জন্য ঘড়ি কিনে দেব, কেমন? ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করছি। আর বাবা, এখন আমাকে 2 টাকা দাও, আমি লক্ষ্মী ভান্ডারে ফেলবো। টিঙ্কু তার বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে তার লক্ষ্মী ভান্ডারে ফেলতে গিয়ে দেখে যে বাবলি তার ভান্ডারটা নিয়ে কিছু একটা করছে। এই দেখে টিঙ্কু খুব রেগে যায়। এই, আমার ভান্ডারে হাত দিচ্ছিস কেন রে তুই? হ্যাঁ, তুই জানিস না আমার ভান্ডারে কাউকেই হাত দিতে দিই না। তুই টাকা বের করার চেষ্টা করছিলি, তাই না? না রে দাদা, আমি তো ভান্ডারটা হাতে নিয়ে দেখছিলাম কতটা ভারী হয়েছে। দাদা, এতে অনেক টাকা জমে গেছে মনে হচ্ছে। কবে ভাঙবি রে এটা? তুই যখন এটা ভাঙবি আমাকে দিবি তো টাকা? চল ভাগ এখান থেকে। আমি কষ্ট করে টাকা জমাচ্ছি তোকে দেওয়ার জন্য নাকি? আজকের পর থেকে আমার ভান্ডারে হাত দিলে খুব মার খাবি বলে দিলাম। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কালীচন্দ্র টিঙ্কুকে ঘড়ি কিনতে নিয়ে যায়। টিঙ্কু তার পছন্দ মতো ঘড়ি কিনে নিয়ে আসে। সে খুশি মনে বাড়ি ফিরে এসে ঘড়িটা হাতে পড়ার পর বাবলিকে দেখাতে থাকে। এই দেখ বাবলি, আমার নতুন ঘড়ি। ইয়ে হে হে, কেমন হয়েছে বল ঘড়িটা? ঘড়িটা দেখে বাবলির মন খুব খারাপ হয়ে যায়। কত সুন্দর ঘড়ি রে দাদা, যদি আমার কাছেও এমন একটা ঘড়ি থাকতো তাহলে কত ভালো হতো। টিঙ্কু এই কথা শুনে মুচকে হেসে তার প্যান্টের পকেট থেকে অন্য আর একটা ঘড়ি বের করে। এই দেখ, আমি তোর জন্য ঘড়ি কিনে এনেছি। দুজনের জন্য সেম সেম ঘড়ি। আমরা দুজনে স্কুলে একসাথে ঘড়ি দুটো পরে যাব। কিন্তু দাদা, তুই ঘড়িটা কোথায় পেলি? বাবার কাছে তো টাকা ছিল না। কে কিনলো এটা? আমি কিনেছি তোর জন্য। আমি আমার লক্ষ্মী ভান্ডার ভেঙে সব টাকা নিয়ে গিয়েছিলাম তোর জন্য ঘড়ি কিনবো বলে। এটা শুনে বাবলি অবাক হয়ে যায়। টিঙ্কু কখনোই তার বোকা ভান্ডার কাউকে স্পর্শ করতে দিত না। আর আজকে সে তার বোনের ইচ্ছা পূরণ করার জন্য, তার বোনকে খুশি করার জন্য সে তার ভান্ডারটি ভেঙে ফেলেছিল। এভাবেই সুখ দুঃখের মধ্যে দিয়ে টিঙ্কু ও বাবলি বড় হয়ে ওঠে। তাদের দুজনেরই বিয়ে হয়ে যায়। টিঙ্কুর বউ কেয়া খুবই কূটনৈতিক প্রকৃতির ছিল। বাবলি কখনো তার বাপের বাড়িতে ঘুরতে এলে কেয়া একদমই তাকে সহ্য করতে পারত না। অন্যদিকে বাবলির বিয়ে হয়েছিল শুভঙ্কর নামে একটি ছেলের সঙ্গে। শুভঙ্করের মা মধুলিকা দেবী খুবই লোভী ও নির্দয়ী মহিলা ছিল। সে সবসময় বাবলিকে নানান কারণে কথা শোনাতো আর তাকে বাপের বাড়িতেও যেতে দিত না। একদিন, মা, অনেকদিন হয়ে গেল আমি বাপের বাড়ি যাইনি। এবার ভাইফোঁটাতে আমি আমার বাপের বাড়িতে যেতে চাই। অনেকদিন বাবা মা দাদা বৌদির সঙ্গে দেখা হয়নি। না, কোনো দরকার নেই বাপের বাড়ি যাওয়ার। কি হবে ওখানে গিয়ে? তোমার বাবা না হয় বুড়ো হয়ে গেছে, ইনকাম করার সামর্থ্য নেই, কিন্তু তোমার দাদার গতরে কি মরিচে ধরেছে? কই, কোনোদিনও তো দেখলাম না তোমার দাদা টাকা পয়সা সোনা গহনা দিয়ে পাঠিয়েছে। সবসময় তো তোমাকে খালি হাতে পাঠিয়ে দেয়, আর এখানে এলেও খালি হাতে আসে। লজ্জা করে না তোমার দাদার একটু? তোমার দাদা তো একটা কাঙালির থেকে অধম। নিজের দাদার ব্যাপারে এরকম কথা শুনে বাবলির খুব মন খারাপ হয়। সে অনেক ভয়ে ভয়ে বলে, মা, এমন বলবেন না। অনেকদিন আমার দাদার সঙ্গে আমার দেখা হয় না। বাপের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা করছে আমার। প্লিজ আমাকে একবার যেতে দিন। বললাম তো না, একটা কথা কতবার বলতে হয়? ওই ফকিরের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। যাও গিয়ে কাজ করো। মা, প্লিজ আমাকে যেতে দিন না মা, কিছুক্ষণের জন্য অন্তত যেতে দিন, আমি গিয়ে থাকবো না। তখন সেখানে শুভঙ্কর চলে আসে। মা, তুমি সবসময় বাবলির সঙ্গে এমন করো কেন? বেচারি যেতে চাইছে, যেতে দাও না। এমনিও তো অনেকদিন হয়ে গেল বাবলি বাপের বাড়ি যায়নি। তুই বেশি ফটর ফটর করিস না। তোর যে ব্যবসায় ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দিতে না পারলে ঘরবাড়ি সম্পত্তি সব নিলাম হয়ে যাবে। সেটার খবর কি আছে ওদের? বোনের সংসারের অবস্থা এরকম, ওরা কি কিছু জানে না?
নাকি কানে তুলো গুজে রেখেছে? তোর শালা তোকে টাকা পয়সা দিয়ে তো সাহায্য করতে পারে, তা করবে না, শুধু বড় বড় ডায়লগ। বোনের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে চিন্তা শেষ। বোনের সংসারে বিপদ আপদে দাঁড়াতে হয়, তা ওদের হুঁশ নেই। মধুলিকা দেবীর কথা শুনে শুভঙ্কর চুপ করে যায়। বাবলি মন খারাপ করে চোখের জল নিয়ে সেখান থেকে চলে যায়। শুভঙ্কর ভাইফোঁটার দিন ডাক্তারের কাছে যাওয়ার নাম করে বাবলিকে নিয়ে তাদের বাড়িতে আসে। বাবলি অনেকদিন পর তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে দেখা করে খুবই খুশি হয়, কিন্তু টিঙ্কুর বউ কেয়ার মনে মনে খুবই রাগ হয়। সে টিঙ্কুকে সাইডে ডেকে বলে, কি গো, তোমার বোন তো ভাইফোঁটা দিতে চলে এলো, এবার কি দেবে ওকে? সংসারের অবস্থা খারাপ, খবরদার যদি একটা টাকা পয়সা বের করেছো তুমি, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। না না, আমি টাকা পয়সা কোথায় পাবো? বাবলি খুবই ভালোবেসে তার দাদার কপালে ভাইফোঁটা দেয়। আমাকে ক্ষমা করে দে বোন, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি এখানে তোর কাছ থেকে কিছু নিতে আসিনি দাদা, আমি ভাইফোঁটা দিতে এসেছি। এই বলে বাবলি শুভঙ্করের সঙ্গে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে বাবলি তার ব্যাগ খুললে অবাক হয়ে যায়। বাবলি যে ব্যাগটা তার বাপের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেই ব্যাগে সে অনেক অনেক টাকা দেখতে পায়। টাকার উপরে একটা চিঠিও ছিল। সে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। তোর বৌদির সামনে আমি তোকে কিছু দিতে পারিনি, কারণ আমি বাধ্য ছিলাম। আমি জানি তোদের ব্যবসার অবস্থা এখন খুব খারাপ, তোদের এখন অনেক টাকার দরকার। দূরে থাকলেও আমি তোদের সবই খবর রাখি। আমি আমার বাড়িটা বন্ধক রেখে 2 লক্ষ টাকার ব্যবস্থা করেছি। এই টাকাটাই ভাইফোঁটার উপহার মনে করিস। ভালো থাকিস বোন। বাবলি চিঠিটা পড়ে কাঁদতে শুরু করে। সে শুভঙ্করকেও ব্যাপারটা জানায়। শুভঙ্করের খুব খারাপ লাগে। বাবলি আর দেরি না করে সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে এক স্বর্ণকারের কাছে চলে যায়, যার কাছে টিঙ্কু তার বাড়ি বন্ধক রেখেছিল। কাকু, আপনি এই টাকাগুলো ফেরত নিয়ে নিন আর আমার দাদার বাড়ি ফিরিয়ে দিন। আমার এই টাকাগুলো চাই না, আপনি টাকাগুলো নিয়ে নিন আর বাড়ির দলিলটা দিয়ে দিন। তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তোমরা 2 ভাই বোন এক অপরকে কত ভালোবাসো। এরকম ভালোবাসা আজকাল দেখা যায় না। বিয়ের পর ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তুমি সত্যিই খুব ভাগ্যবান যে এরকম একটা দাদা পেয়েছো। এই নাও বাড়ির দলিল। আর হ্যাঁ, আমি কোনো কিছু বন্ধক না নিয়েই তোমাকে 2 লক্ষ টাকা ধার দিতে পারি, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। বাবলি খুবই খুশি হয়। সে বাড়ির দলিল নিয়ে সোজা টিঙ্কুর কাছে আসে। দাদা, এই নে বাড়ির দলিল। তুই কি ভেবেছিলি তুই বাড়ি বন্ধক রেখে আমাকে টাকা দিবি আর আমি সেই টাকা নিয়ে নেব? দাদা, আমরা এখন আর ছোট নেই যে তুই তোর লক্ষ্মী ভান্ডার ভেঙে আমাকে ঘড়ি কিনে দিবি। ছোটবেলায় লক্ষ্মী ভান্ডার ভেঙেছিলি আমাকে খুশি করার জন্য, আর আজকে আমাকে সুখে রাখার জন্য তুই তোর ঘর ভাঙতে চলেছিলি। ততক্ষণে সেখানে শুভঙ্কর এবং তার মাও চলে আসে। শুভঙ্করের মা তার ভুল বুঝতে পারে এবং বাবলির কাছে ক্ষমা চায়। 2 ভাই বোনের প্রতি ভালোবাসা দেখে সবার চোখে জল চলে আসে। সেদিনের পর থেকে শুভঙ্করের মা মধুলিকা দেবীর মধ্যে এবং টিঙ্কুর বউ কেয়ার মধ্যে পরিবর্তন আসে। সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।